তো শুরু করা যাক। উম, আমরা আজকে কি পড়বো? যেটা পড়তেছিলাম আগের দিন আমরা দেখলাম বেঞ্জামিন গ্রাহামকে কেন পড়বো না পড়বো, ঠিক আছে? আজকে থার্ড এডিশন সিকিউরিটি অ্যানালিসিসের, সেটার থার্ড এডিশনের প্রিফেস বা থার্ড এডিশনের ফার্স্ট প্রিফেস। মানে থার্ড এডিশনে কেউ কোনো রাইটার একটা বইয়ের ক্যান বাই করে যে ভাই প্রথম এডিশন বাইর হয়েছে, দ্বিতীয় এডিশন বাইর হয়েছে, সেই প্রথম এডিশনের প্রিফেসটা যেটা থার্ড এডিশনে আছে, ঠিক আছে? তার সোজা বাংলা ভাষায় মানুষ প্রিফেস ক্যান লেখে। কেউ একটা বই দেখতেছে, সেখানে তার কাছে টাইম নেই দোকানদারের সঙ্গে দাঁড়ায় পুরা বইটা পড়ার, সে খালি প্রিফেস দেখে যে এই বইয়ের মধ্যে কি কি মেন জিনিস আছে না আছে, সেটার দ্বারা তারা ডিসিশন নেয় যে ভাই বইটা কিনা লাভ হবে না লস হবে। বোঝা গেল? সিম্পল। এখন এই প্রিফেসটাই পুরা বইয়ের বলা যায় আত্মা। তো এই বেঞ্জামিন গ্রাহাম, যার ব্যাপারে আমরা আগের ভিডিওতে এত বললাম যে উনি এই ছিল এইভাবে উনি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টকে একটা নতুন রূপ দিচ্ছে, তিনি এই প্রিফেসে কি বলছে সেটা নিয়ে আলোচনা, বা তাহলে এই বইটার ব্যাপারে খুব ভালো করে বোঝা যাবে যে প্রত্যেকটা ডিটেলসে যাওয়া যায়। তো প্রিফেসে প্রথমে বলছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। উনি প্রথম লাইনের দিকেই আসে যে দেখ ভাই, এটা কোনো ফাইনাল কিছু না যে লাস্ট এটাই আমার সর্বা কথা, এটার বিরুদ্ধে কোনো কথা হবে না, সেটা না। উনি বলছে এই ফিল্ডটা, ভ্যালুয়েশনের দিকটা কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট হইতে থাকবে। ঠিক না ঠিক তাই হচ্ছে। আজ থেকে উনি বইটা লিখছে 100 বছর পর, কন্টিনিউয়াসলি ভ্যালুয়েশনের দিক থেকে ইমপ্রুভমেন্ট হইতেছে। আগে কোনো দিন ওনাদের যুগে কোনোদিনও ভেঞ্চার ক্যাপিটাল ছিল না, ভেঞ্চার ক্যাপিটাল আসছে, মানে ইমপ্রুভমেন্ট হয়েই যাচ্ছে। সেই ইমপ্রুভমেন্টের একটা উদাহরণ হচ্ছে হলো উনার পুরা বইয়ে নন লিনিয়ারিটি কনসেপ্টটা নাই, কিন্তু বেশিরভাগ ফাইন্যান্সিয়াল মডেল বা বেশিরভাগ বাস্তব দুনিয়ায় ফাইন্যান্সিয়াল কাজ করে নন লিনিয়ারিটি মডেলের উপর। মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলছে, ওইভাবে বলে নাই যে লিনিয়ার মডেল কাজ করে না, কারণ তখনকার দিনে ওই লিনিয়ারিটির এতটা রাজত্ব পায়নি। ঠিক আছে, গুড অ্যাপেল অ্যান্ড ব্যাড অ্যাপেল। উনি বলছে যে গুড অ্যাপেল সস্তা, উনার বই পড়লে বোঝা যাবে কোন স্টক সস্তা, মানে ইজিলি বোঝা যাবে, আইডেন্টিফাই করা যাবে যে এটা সম্পত্তি, এটা এটা কামাই করে, এটা এটা এত দিয়ে পাওয়া যাচ্ছে। এখন সেই সস্তার মধ্যে কোশ্চেন আছে কোনটা কোয়ালিটি ভালো কোনটা কোয়ালিটি খারাপ। একজনে আপেল খুব কম রেটে বিক্রি করতেছে, আপেল কিনতে গেলি, তো সেই আপেলের মধ্যে কোনটা ভালো কোয়ালিটির আপেল কোনটা খারাপ কোয়ালিটির আপেল সেইটার ব্যাপারে উনি কিছু বলে নাই যে ভাই এটা ভালো কোয়ালিটির এটা নিয়ে, এটা খারাপ কোয়ালিটির সেটা নিয়ে। এরকম আরও প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে উনার যাওয়ার পর, মানে বেসিক এক, কিন্তু ইমপ্রুভমেন্টগুলোর ব্যাপারে উনি প্রেডিকশন করে গেছিল যে ভাই এরকম এরকম ইমপ্রুভমেন্ট হবে। ঠিক না ঠিক তাই হয়েছে। ওকে, এই বইটা কয়েকটা এস্টাবলিশমেন্টস আবিষ্কার করে যে ভাই এই তুই প্রিন্সিপাল ইউজ করলে তুই স্টক সিলেক্ট করতে পারবি আর নিজের বেসিক ক্যাপিটালটা প্রোটেক্ট করতে পারবি। সেই প্রিন্সিপালগুলো কি কি, সেইটা সিলেকশনের প্রসেস কি, প্রোটেকশনের প্রসেস কি, সেটাই বই আছে। তারপরে বেশিরভাগ মানুষ যখন কাউকে কেউ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বিক্রি করে, কম্পাউন্ডিং এই হয়েছে ওই হয়েছে, এগুলা গল্প স্টোরি শোনায় যে এই 50 লাখ টাকা কামাই করছে, এইটা করছে। সেই ঝুট ঝামেলার থেকে আমরা কিভাবে বাঁচবো, কোনটা ইনভেস্টমেন্ট আর কোনটা স্পেকুলেটিভ অ্যাপ্রোচ, সেইটার ব্যাপারে বইয়ের 30-40% পুরা কথা। বা উনার যদি ইন্টেলিজেন্ট ইনভেস্টারের পুরানা এডিশনও দেখা যায়, বা উনার রাইটিংয়ে বারবার এটা আছে কোনটা ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট কোনটা স্পেকুলেটিভ কম্পোনেন্ট। আর স্পেকুলেটিভ হইলেও সেটা আমরা কিভাবে নিজের পক্ষে রাখবো, নাকি সেটার জন্য প্রাইস পে করব। হাউ টু সিলেক্ট, হ্যাঁ এটাই যেটা বলতেছিলাম সেটারই একটু এক্সটেন্ডেড ফর্ম, যে কিভাবে আমরা ইন্ডিভিজুয়াল সিকিউরিটিগুলো সিলেক্ট করব। মানে ইন্ডিয়ান মার্কেটে 6,000 স্টক আছে, তার মধ্যে বুঝবো কোনটা যে কোনটা আন্ডার ভ্যালু কোনটা ওভার ভ্যালু। ইন্ডিয়ান মার্কেটে 6,000 স্টক থাকলে পুরো ওয়ার্ল্ডে মোটামুটি 70,000-80,000 শেয়ার আছে। কেউ যদি কোনো ফিলোসফি ছাড়া 70,000-80,000 কোম্পানি রিসার্চ করা শুরু করে, তাহলে প্রথম কথা নিজের জীবনে তো করতে পারবে না। পার ডে যদি একটা কোম্পানি করেও নেয়, তাহলে তার 3,000 কোম্পানি সিলেক্ট মানে অ্যানালিসিস করতেই 10 বছর যাবে গা। ইন্ডিয়ান মার্কেটও অ্যানালিসিস করা হবে না, বাইরের দেশের মার্কেটের স্টকগুলো তো বাদই দিলাম। তো একটা ফিলোসফি লাগবে যে ভাই এই দিকগুলো আমি দেখবো, এই দিকগুলো আমরা দেখবো না। সেই প্রিন্সিপালগুলো কি হবে সেই ফিলোসফির, সেইটার ব্যাপারে আলোচনা করে ওনার বই। হ্যাঁ, যেটা বললাম যে 6,000 মার্কেট, মানে কিভাবে সস্তা স্টক, সস্তা বলতে মানে কম রেটের না, যাই হোক এটা পরের টপিক। মার্কেট ক্যাপ আর শেয়ার প্রাইসের মধ্যে তফাৎ কি, তো কোনটা বার্গিন আর কোনটা রেট বেশি সেটা বুঝবো উনার এই টেকনিকগুলো জানলে, উনার ওই প্রিন্সিপালগুলো জানলে। যেটা বললাম ইন্ডিয়ান মার্কেটে 6,000 স্টক আছে, পুরো গ্লোবাল মার্কেটে 60,000-70,000 সিকিউরিটি প্রত্যেক দিন এক্সচেঞ্জ হয়, কেনা বেচা হয়, তাদের ডেরিভেটিভ আছে, মানে হাজারো বড় একটা ফাইন্যান্সিয়াল দুনিয়া। সেইটার মধ্যে কোনটাতে ভাই রেট ঠিক আছে, কোনটার প্রাইস পারফেক্ট, কোনটাতে পেমেন্ট করলে বলা যায় ঠিক আছে আমার ক্যাপিটালটাও ঠিক থাকবে টাকাও বাড়বে, সেইটা নিয়ে আলোচনা এই বইতে। অনেকটা কুকিংয়ের মতো। কুকিংয়ের মতো কিভাবে কেউ কিছু নিয়ম জানে না,
মানে কোনো আইডিয়া নাই কীভাবে রান্নাবান্না করবে, তাহলে ভুল ভাল অনেক জিনিস কিনা ফেললে রান্নাটাও ঠিক হবে না। উল্টাপাল্টা জিনিস আর কেউ একটু ইউটিউবে ভিডিও দেখে নিল যে ভাই ম্যাগি এইভাবে বানায়, যে বিরিয়ানি এইভাবে বানায়, তাহলে টেকনিকটা বোঝা হয়ে যাবে। সেই টেকনিকটা এই বইয়ের আত্মা। ঠিক আছে, তো এটা কইতে কেমন লাগে, কিন্তু আমার পড়াশোনায় এটা মেনই জিনিস কোয়া লাগবে। তো যারা রিয়েল ওয়ার্ল্ডের ফাইন্যান্সের কাজ করে বা নর্মাল একটা যদি কেউ বেকারিরও শপ চলায়, তার ফাইন্যান্সের ব্যাপারে, ঠিক আছে, বা টাকা পয়সার ব্যাপারে 1000 গুণ বেশি নলেজ হয় কম্পেয়ার টু কেউ ইকোনমিক্সে পিএইচডি করতেছে, কেউ ফাইন্যান্সে পিএইচডি করতেছে, যার বাস্তব অভিজ্ঞতা নেই। ঠিক আছে, তো আমি এমনও লোককে চিনি যারা ইকোনমিক্সে পিএইচডি করতেই পারে, স্টক মার্কেটে কোনোদিনও 5টা টাকাও লাগায় নেই, কিন্তু তারা জ্ঞান দেয় যে এইভাবে স্টক মার্কেট কাজ করে, ওইভাবে কাজ করে। মানে খুব হাসির বিষয়, কিন্তু তাদের বই লেখে স্টক মার্কেটের উপর, 5টা টাকা না লাগায়। তো এইরকমই করতে করতে একটা স্টকের থেকেও আলাদা একটা দুনিয়া আছে। বন্ডের নাম লোকে শুনছিস, ওই বন্ডের দুনিয়ারও বন্ডের কিছু পার্সেন্ট, স্টকের কিছু পার্সেন্ট, সেটাকে বলে প্রেফারেড স্টক। সেই স্টকের ব্যাপারে আলোচনা করে এই বইটা, যে সেই স্টকটা কিভাবে কম রেটে কেনা যায়, সেইটাতে কিভাবে বার্গেনিং সুখ বোঝা যায়। আর সেই ব্যাপারে, সেই প্রেফারেড স্টকের ব্যাপারে বেশিরভাগ একাডেমিকের যে বইগুলা, সেগুলো এতটা কাজের না, কারণ তারা নিজেরাই ইনভেস্টমেন্ট করে নাই, নিজেরাই কিছু করে নাই। তো কি তোরা বলতে পারিস আমি বলার কে, আমার পেজ চলে এইটা দিয়ে, আমি কেরিয়ার বানাচ্ছি এইটাতে, সিএফএ পড়তেছি, খাটাখাটনি করতেছি, তো একটু হলেও আইডিয়া আছে। মানে একাডেমিক লোকদের সাথে আমার সমস্যা নেই, আমার সমস্যা হচ্ছে হলো বাস্তব না যাই না তারা কথাবার্তা বলতে থাকে, তো বলতেই পারে। যাই হোক, গুপি কাকু আমাদের পাড়ায় একটা খুব সুন্দর, খুব এক্সপিরিয়েন্স আলা বাড়িঘর বানায়, মানে আর্কিটেক্ট আছে উনি না, মানে কোনো ম্যাক মুভ বা কম্পিউটার কিচ্ছু না, উনি খালি তাকাবে, 5 মিনিট ধরে তাকাই থাকবে, দেখে বইলা দিবে এইটাতে মাপ এটা হবে, ওইটাতে মাপ ওইটা হবে। মানে বিশাল অভিজ্ঞতা, বিল্ডিং এর পর বিল্ডিং উনি বানাইছে। 6 কি 7 বছরের থেকে মজুরির কাজে লেগে গেছিল, বাড়ির কাজ করতে 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 উনি এতটা আইডিয়া হয়ে গেছে যেটা উনি নিজেও জানে না। তো 20 তলা 30 তলা বাড়ি তৈরি করবে ইঞ্জিনিয়াররা, উনাকে ফোন করে সাজেশন নেয় যে দাদা আসেন একটু আমাদের ডিজাইনটা দেখেন ঠিক আছে কিনা, আর সেটার জন্য উনি চার্জ করে। মানে আলাদা লেভেলের লোক। তো আমি যেটা বলতে চাচ্ছি, এক হয় গুপি কাকু দুনিয়া, আরেকটা হয় যারা সদ্য ইঞ্জিনিয়ারিং পাস করে আসছে, যাদের বাস্তব অভিজ্ঞতা নাই। হ্যাঁ, তাদের হয়ে যাবে, তাদের 20 বছর 25 বছরের করার পর অভিজ্ঞতা হয়ে যাবে, কিন্তু যেই লোকটা 7 বছরের থেকে বাড়িঘর বানায়, তার অভিজ্ঞতা মানে দুইজনেরই 25 বছর। একজনে একাডেমিক দুনিয়ার থেকে আসছে ইঞ্জিনিয়ারিং পাস টাস কইরা, আরেকজনে 14 বছর 15 বছরের অভিজ্ঞতা নিয়ে ওই ফিল্ডে আসছে। তো যেটাই কম্পেয়ার করি, উনি হয়তো ইংরেজি বলতে পারবে না, উনি হয়তো গুছায় কথা বলতে পারবে না, কিন্তু উনার নলেজ 1000 গুণ বেশি। তেমনি বাস্তব দুনিয়ার ফাইন্যান্সের লোক, আর মানে ইকোনমিক সাবজেক্টটা ভালো, এর মতো সেরা সাবজেক্ট নেই সোশ্যাল সায়েন্সে, কিন্তু কয়েকটা প্রবলেমও আছে এই মডেলের, সেই প্রবলেম বাইর করেই সেটার উপর কাজ করা আমাদের কাজ, আমাদের পেজ চলে সেটার উপর। তো চলো, হ্যাঁ, এই জিনিসটা একাডেমিক দুনিয়ারা নিজেদের দুনিয়াতেই থাকে, ভালো কথা থাকুক, ভালো কথা, কিন্তু তাদের মধ্যে বিভিন্ন মতামত থাকতে পারে, কেউ বলতে পারে মার্ক্সবাদী ভালো, কেউ বলতে পারে ক্যাপিটালিজম ভালো, কেউ বলতে পারে সোশ্যালিস্ট ভালো, আর তার সাপেক্ষে 100-200টা যুক্তি দেখাই দেওয়ারে যে এই জায়গায় ক্যাপিটালিজম ইউজ করে লাভ হয়েছে, এই জায়গায় এই করে, মানে এই তর্কে কোনো শেষ হবে না। কিন্তু কম্পিউটার ওগুলা তর্ক বুঝবে না। কম্পিউটারকে যদি 2+2 করা হয় তাহলে ও 4ই বলবে। কম্পিউটারে যদি ঠিক মতো কোডিং করা হয়, কম্পিউটারকে বোকা বানানো যাবে না। এটা নাবাল বলছে। যাই হোক, তো নাবালের পডকাস্টগুলো তোরা শুনিস, ব্রেন খুলে দিবি যে ভাই কি কইতেছে। তো তেমনি অনেক সময় না একটা মানে পুরো দুনিয়া এক সাইডে কইতেছে, কিন্তু লজিক আলাদা দিকে কইতেছে। তোর ওই লজিকের সাথে যাওয়া লাগবে। স্টক মার্কেটে বেশিরভাগ হয়, আমি নাম ইউজ করবো না, মানে চেষ্টা করবো এখনকার এক্সাম্পল না দেওয়ার থেকে। তো একটা সময়, হ্যাঁ, কোকো কলার কোম্পানি খুব শেয়ারের প্রাইস পাইকারি হারে বাড়তেছিল, কিন্তু যারা বা মাইক্রোসফট কোম্পানির শেয়ারের প্রাইস পাইকারি হারে বাড়তেছিল, কিন্তু মাইক্রোসফটের তোরা চার্ট দেখ, সেই সময় 2000 সালে যারা মাইক্রোসফট কিনছে .com বাবলের সময়, 16 বছর তারা কোনো টাকা কামাই করতে পারেনি। হ্যাঁ, 16 বছর কোম্পানি গ্রো করছে, কিন্তু শেয়ারের প্রাইস ওইটা ফিরে আসেনি। সেই সময় যখন বাইরেই যাইতেছে, তখন সেই স্টকটাকে না বলা মানে মনে হবে ভাই বলতে তো সোজা, কিন্তু করতে চোখের জল নাকের জল বাইর হয়ে যায়। নিজের মনই নিজের সাথে খেলে, তো এই মনের সাথে না খেলা কিভাবে আমরা ডিসিশন নিতে পারবো, এটাই মেন জিনিস। এটার ব্যাপারে আমরা আরও ডিটেলসে যাবো যখন তালেবের বইগুলো এক্সপ্লেন করবো, যে বিহেভিয়ার ফাইন্যান্স কীভাবে আমাদের কাজে লাগানো যায়। তো এটা ওই ফার্স্ট এডিশনের লাইনের থেকে নেওয়া। উই আর কনসেন্ট্রেট চিফলি উইথ কনসেপ্ট, মেথডস, স্ট্যান্ডার্ডস, প্রিন্সিপাল অ্যান্ড অ্যাভাব অল লজিক্যাল রিজনিং। শুনতে খুব সোজা লাগে, হ্যাঁ আমরা লজিক ইউজ করি, কিন্তু যারা একটু বিহেভিয়ার ফাইন্যান্স পড়ছে বা একটু সাইকোলজি পড়ছে, তারা জানে, বা যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে,
তারা জানে লজিক্যাল রিজনিংয়ের কীভাবে কতটা মুশকিল, মানে বলা সোজা কতটা মুশকিল। ভ্যালু অফ প্র্যাকটিস, ইকোনমিক্সে খুব কম সুযোগ থাকে যে নিজের থিওরিগুলো প্র্যাকটিক্যালি ইউজ করা, মানে খুব কম জনই ওই ডিসিশনটা নিতে পারে যে আমি ইন্টারেস্ট রেট কমায় দেখি ইকোনমির কী অবস্থা হয়, আমি লোনের সাইজ বাড়ায় দেখি মিডিল ক্লাসের মধ্যে সেটার অবস্থা কীরকম হয়। সেই পাওয়ারটা খুব কম জনের কাছে থাকে, তাদের অভিজ্ঞতা কাজের, কিন্তু ইন্টারন্যাশনাল ইকোনমিক্স কেউ তো কি আর কলেজের স্টুডেন্ট বা প্রফেসররা গিয়ে ডিসিশন নিতে পারবে না যে আমাদের দেশে এতটা গম রপ্তানি করা উচিত, এই করা উচিত। তো ইকোনমিক্স অ্যাজ এ ফিল্ড বা সোশ্যাল সায়েন্স অ্যাজ এ ফিল্ড রিসার্চ বা প্র্যাকটিস করার অপরচুনিটি খুব কম থাকে, কিন্তু স্টক মার্কেটে প্রত্যেক দিন শেখা যায়, প্রত্যেকটা ভুলের থেকে শেখা যায়, প্রত্যেকটা মার্কেট ক্র্যাশের থেকে অনেকটা হাম্বল পার্সন বানায়, অনেকটা বেটার পার্সন বানায়, নিজের নলেজের প্রতি যেই অহংকারটা সেটা ভাঙায়। তো লাইফ টাইম হ্যাবিট, আমি নিজেও বলতেছি, আমি নিজে বেঞ্জামিন গ্রাহামকে এক্সপ্লেন করতে চাচ্ছি, অনেক চ্যাপ্টারের অনেক কনসেপ্ট আমিও বুঝিনি, তাও চেষ্টা করতেছি। লাইফ টাইম একটা স্টুডেন্টের হ্যাবিট থাকা লাগবে। ওয়ারেন বাফেট নিজেকে স্টুডেন্ট বলে আর বলে আমি মার্কেটের ব্যাপারে কিছু জানি না, আর নর্মাল লোকরা জ্ঞান দেয় যে মার্কেটে এই দিকে যাবে ওই দিকে যাবে, কেউ জানে না কোন দিকে যাবে, ওগুলোর ব্যাপারে ডিটেলসে পরে যাবো। তো এই স্টুডেন্টের হ্যাবিটটা যেটা প্র্যাকটিস দ্বারা, এটা উনি লাইনে লিখছে, উই হ্যাভ স্ট্রেস দ্য থিওরি নট ফর ইট সেলফ অ্যালোন বাট ইটস ভ্যালু ইন দ্য প্র্যাকটিস। বারবার প্র্যাকটিস করতে 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 একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে এইভাবে এইভাবে করলে কাজটা নামে। হ্যাঁ, কোনো কারণ আছে যে বইটা আজও প্রিন্টেড হয়, এরই 1 বছর কি 2 বছর আগে সিকিউরিটি অ্যানালিসিসের 7 এডিশন বাইর হয়েছে। এই বছর না, সরি আগের বছর 2024-এ 75 এডিশন বাইর হয়েছে ইন্টারন্যাশনাল ইনভেস্টারের, মানে নতুন এডিশন আসছে। কোনো কারণ আছে তো, ওনার রাইটিংগুলো 100 বছর পরেও পড়া হইতেছে, 75 বছর পরেও ইন্টেলিজেন্ট ইনভেস্টার পড়া হইতেছে। কোনো তো একটা টাইমলেস প্রিন্সিপালগুলো আছে, সেগুলোকে যদি একবার মাস্টার করা যায় তাহলে 20 বছর 30 বছর পরও সেটা কাজে লাগবে, নাকি কম্পেয়ার টু আজকে তাজা কী বাইর হয়েছে দেশের মধ্যে সেটাতে ফোকাস রাখা। সেটা ইম্পর্টেন্ট নিশ্চয়ই, কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট, যারা যেই সাবজেক্টই পড়িস চেষ্টা করবি যেটা 200 বছর আগেও যে প্রিন্সিপাল ছিল সেইটাতে মাস্টার করা, তাহলে সময়ের সাথে সাথে 5 বছর 10 বছর পর তোর ব্রেনে বা তোর হাতে এত টাইমলেস প্রিন্সিপাল থাকবে যেটার দ্বারা তুই একই জিনিস আলাদা দৃষ্টিতে দেখতে পারবি, যেটা কেউ দেখতে পারবে না। আমি মইটা সইটা যাবো, তার 100 বছর পরও এই বইটা চলতে থাকবে, এই বইয়ে এত ভালো ভালো কনসেপ্ট আছে। ওকে, ভিউ পয়েন্ট। সবাই যখন স্টক মার্কেটের ব্যাপারে আমি কই, একটা না মুখে হাসি ফুটে যায়, তাহলে একটা খারাপ নজরে দেখে। ওরা প্রথমেই খুব মানে প্রচুর টাকা কামাই হ্যান ত্যান, ওগুলা হয়, কিন্তু টাইম লাগে একটা সময়ের পরে। সবাই কম্পাউন্ডিং করে, কেউ কয় না যে ভাই ভাঙ্গে গেলে মার্কেটে কী হবে, যে আমরা ফিউচারের ব্যাপারে জানি না, করোনা আসলে কী হবে, 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসলে কী হবে, .com বাবল আসলে কী হবে, আরও হাজারো ক্র্যাশ আছে, সেগুলো আসলে কী হবে, রাশিয়ান রুবেল ভাঙ্গা পড়লে কী হবে, সেই সব থেকে খারাপ পরিস্থিতিতে কীভাবে স্টক বাঁচা যায় সেইটার ব্যাপারে এই বইটা। উইশফুল থিঙ্কিং, হ্যাঁ, মানে কেউ ভাবে না নিজের ভবিষ্যতের ব্যাপারে খারাপ কিছু, আমরা ভাবি যে ভালো কিছু খারাপ আপনি আপনি দেখে নিবে, কিন্তু আসল যারা থিঙ্কাররা তারা সবসময় প্রথমে নেগেটিভ পয়েন্টটা বাই করে, ঠিক আছে আমার প্ল্যানে কী কী ভুল হইতে পারে। এই বইটা ওই ভুলের উপরই, যে ভাই এই এই জিনিস সিকিউরিটি অ্যানালিস্টরা ভুল করে। ওকে, তো সরি এটার আগের স্লাইডটা আবার এসে গেছে, সরি, পরের বার চেষ্টা করবো, ধীরে ধীরে হ্যাবিট করবো না, আবার এসে গেছে, চল কোনো ব্যাপার না, ডিলিট করতে ভুলে গেছি। তো আর এখন কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করতে বলছে, যেটা প্রথমেই বললাম, এটা কোনো পারফেক্ট মডেল না ভ্যালুয়েশনের উপর, এটার উপর চেঞ্জ আসতে থাকে। মাইকেল ব্যারি, দুইজনই সিকিউরিটি অ্যানালিসিস পড়ছে, দুইজনের বেশি, মাইকেল ব্যারি আর ওয়ারেন বাফেটের বেশি সিকিউরিটি অ্যানালিসিস, কিন্তু মাইকেল ব্যারি আলাদাভাবে মার্কেটের প্রতি অ্যাপ্রোচ রাখে কম্পেয়ার টু ওয়ারেন বাফেট। এই লোকটার উপর একটা ভালো বই আছে, দ্য বিগ শট, সেইখানে 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যখন মার্কেট ভাঙ্গা পড়লো, সেই সময় উনি কয় বিলিয়ন কামাই করছে। হ্যাঁ, ভাঙ্গা পড়া মার্কেটে কয় বিলিয়ন কামাই করছে শুনে অবাক লাগে, কিন্তু এটা সত্যি, এই বেঞ্জামিন গ্রাহামের টেকনিক ইউজ করেই। চলো, একটা সময় কোটেক ডুইবা গেল, একটা সময় ইয়াহু ডুইবা গেল, এক্সাম্পলের শেষ নাই, যে কোম্পানিগুলো ডুইবা, মানে একটা সময় খুব প্রতিষ্ঠিত কোম্পানি ছিল, সেগুলোর আজ কোনো অস্তিত্ব নেই। তো কেউ জানে না যে একটা কোম্পানির এন্টারপ্রাইজের ফিউচার কী হবে। হ্যাঁ, সময়ের সাথে সাথে একটু আইডিয়া করা যায়, কিন্তু পারফেক্টলি কেউ বলতে পারবে না যে এইটাই হবে। উনি নিজের বইয়ে বলছে, দেখ আমি কোম্পানির ব্যাপারে এতটা কিছু জানি না, আমি জানি কোনটা কম দামে কোনটা বেশি দামে। সময়ের সাথে সাথে পড়তে বোঝা যায় যে কোনটা ভালো কোনটা খারাপ, রিটার্ন অন ইকুইটি কীরকম হ্যান, সেটাতে টাইম লাগে, কিন্তু এই বইটাতে কোনো কোম্পানির ভবিষ্যৎ কী হবে সেটার ব্যাপারে আলোচনা করেনি। তো কোম্পানির ভবিষ্যৎ না জানি না স্টকে ইনভেস্ট করবো কীভাবে, গুড কোশ্চেন, কারণ না আসলেও আমি কইলাম, এটাতেই মজার বিষয়, এটাতেই জানার বিষয়। ওকে, তো টেকনিক্যাল চার্টের ব্যাপারে উনি কিচ্ছু বলে নাই, বা আরও বেশি ডিটেলসে ম্যাথামেটিক্সে কইরা কীভাবে স্টকে কামাই করা যায় কিচ্ছু বলে নাই। সেটা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, হ্যাঁ কাজের আছে, চার্ট দেখা কাজের আছে, সেগুলা একদম ঝুটা বলা যাবে না, সেগুলা কার্যকারী করে, সেগুলোর ব্যাপারে আমরা
সময়ের সাথে সাথে আমি যখন আরও পড়বো ডিটেলসে আলোচনা করব, কারণ এই চ্যালেঞ্জটাই, এই জিনিসটাই আমার ব্রেনের কনসেপ্টগুলো বুঝাইতে পারতেছি কিনা সেটার উপর। ঠিক আছে, চলো। তো এটা হচ্ছে হলো আমাদের মাইন্ড ম্যাপ। তো আমরা লাস্ট একবার সামারি করে নিই কী দেখলাম। ফার্স্ট এডিশনের কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট হচ্ছে, মেন টার্গেট হচ্ছে হলো জেনারেল প্রিন্সিপাল আর সিলেকশন আর ওকে, বার্গেন ইস্যু কীভাবে খোঁজা যায়, বাস্তব দুনিয়া আর বইয়ের দুনিয়ার মধ্যে রাইটারের তফাৎ কী, কম্পিউটারকে আমরা ভুল বানাইতে পারবো না, কম্পিউটার সবসময় সত্যি কথা কবে, প্র্যাকটিস কতটা ইম্পর্টেন্ট, সবথেকে খারাপ পরিস্থিতিতে কীভাবে স্টক কিনবো,